দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত। চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য, সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এসএসসি এবং সমমানের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে। 2025 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের 10 এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের 8 মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করে। পরীক্ষার্থীরা কেন্দ্রের সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শামীম ওসমানের পর নারায়ণগঞ্জের আরেক গডফাদার নজরুল ইসলাম বাবু 4বারের সংসদ সদস্য, বনে যান হাজার কোটি টাকার মালিক। নিরীহ মানুষের জমি দখল ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। বাবুর সন্ত্রাস চাঁদাবাদিতে আতঙ্কের নগরীতে পরিণত হয় নারায়ণগঞ্জের 2500। তার অঢেল সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক। 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যায় বাবু। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিলাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। দৃষ্টি যত দূর যায় সবই নজরুল ইসলাম বাবুর সম্পত্তি। কত সম্পত্তি আর টাকার মালিক হয়তো সে নিজেও জানে না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক থেকে সংসদ সদস্য, এরপর যেন আলাদিনের চেরাগ পেয়েছেন। শামীম ওসমানের পরিবারের সাথে সখ্যতা গড়ে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাজার হাজার একর নিরীহ মানুষের জমি দখল করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। অবৈধ অর্থ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে বাবু। নামে বেনামে দেশে বিদেশে করেছেন একাধিক বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে যায় বাবু। বড় বড় মিল কারখানার মধ্যে হ্যার ইনভেস্ট আছে। এই যে সন্ত্রাসী কইরা যে টাকা পয়সা কামাইছে, বড় বড় মিলে ইনভেস্ট করছে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন, ডুপ্লেক্স বাড়িটা। এই বাড়িটা করেছে সে জায়গা দখল করার মাধ্যমে।
প্রাণ চলে যাইতেছে চিকিৎসার জন্য, তাও বিক্রি করতে পারছে না, এটা বাধা দিয়ে রাখছে। হয়তো এর কাছে বিক্রি করতে হইতো 10 টাকারটা 2 টাকায়। বাবু 12 বছর 13 বছর আমি বাড়ি এলাকায় ঢুকতে পারি না। আমার সকল ব্যবসা বাণিজ্য উনি বন্ধ করে দিয়েছেন। আমি রাজনীতির কারণে আমার বাবা এই মামলার আসামি হয়েছেন, আমার আরো ভাইয়েরা মামলার আসামি হয়েছেন। বিরোধী রাজনীতিকে দমন করা ছিল তার প্রধান কাজ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর স্বৈরাচার শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গুলি চালায় বাবু ও তার সাঙ্গপাঙ্গরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আন্দোলন চলাকালে কয়েকবার তাকে হত্যার চেষ্টা করেছে নজরুল ইসলাম বাবু। সেই দুর্বিষহ কথা এনটিভির সাথে আলাপকালে জানালেন তিনি। স্পেশালি পুলিশ সহ অন্যান্য প্রশাসনের উপর ভর করে আমাদের উপর যেসব হামলা মামলা অত্যাচার করেছে এগুলো চালিয়েছে। এখানে শামীম ওসমানের ইন্ধন ছিল। বাবুর সাথে হলো শামীম ওসমান এবং গোলাম দস্তগীর গাজী। ২,৫০০-এর নেতাকর্মী প্লাস ২,৫০০-বাসীর সাধারণ জনগণের উপর অত্যাচার করেছে, তার অবশ্যই বিচার হওয়া উচিত। নামে বেনামে দেশে বিদেশে তার অঢেল সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক। নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ২০১৯ সাল থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে 2 বার। নানাভাবে তদবির করে তিনি সেই অনুসন্ধান থামিয়ে দেন। একই বছর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। এতে নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সায়মা ইসলামের নাম আসে। দুর্নীতিবাজ বাবুর পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ২,৫০০-বাসী। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারত দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক কারণে সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছিল তা সরাতে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত সরকারি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে রাজনৈতিক দলের এমন অবস্থান বিষয়ে পরিবেশ উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো কী করেছিল। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ও ভারত উভয় দেশই পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে চায় উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের সম্পর্ক অকার্যকর নয়, যার প্রমাণ সেই দেশের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফর। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক কর্মসূচিতে যোগদান শেষে একথা বলেন তিনি। একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল, আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় প্রাধান্য নির্বাচন উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ কমাতে টাস্ক ফোর্স গঠনের কথাও জানান পরিবেশ ও বন উপদেষ্টা। বায়ু দূষণ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা চূড়ান্ত করে গেজেট করে 2টা মিটিং করা হয়েছে, গতকাল একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানায় তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজন ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন। রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারোয়ারের অবদান সঙ্গীত প্রেমীরা আজীবন মনে রাখবে বলে মনে করেন শুভানুধ্যায়ীরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট।
ভালোবাসার মানুষের প্রতি। রবীন্দ্রসঙ্গীতেই যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই পাপিয়া সারোয়ারকে জানানো হয় শেষ বিদায়। বারডেমের হিমঘর থেকে সকালে পাপিয়া সারোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানায় বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, গীতি সুধা সহ বিভিন্ন সংগঠন, শুভানুধ্যায়ী ও স্বজনরা। পাপিয়া স্যারের কথা বলবো, তিনি সেই ব্যক্তিটি যিনি বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথকে প্রবেশ করিয়েছেন। ওনার অভাবটা অপূরণীয়। আমাদের রবীন্দ্রসঙ্গীতের জগতে ওনাদের মতো শিল্পীরা খুব কম জন্মান। পাপিয়া সারোয়ার আমাদের মধ্যে দীর্ঘকাল থাকবেন তার কর্মের মধ্য দিয়ে। সঙ্গীতই ছিল যার ধ্যান জ্ঞান, সেই পাপিয়া সারোয়ারকে শেষ বিদায় জানাতে এসে সঙ্গীত অনুরাগীরা বললেন, প্রচার প্রসারে পাপিয়া সারোয়ার সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাপিয়ার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, পাপিয়া চোখ মেলল আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। পাপিয়া সবার জন্য করেছে এবং আমি মনে করি পাপিয়া চিরজীবন থাকবে। পাপিয়া সারোয়ারই আর জন্ম নেবে বলে আমার তো মনে হয় না। প্রিয় মায়ের জন্য সকলের কাছে দোয়া চান দুই মেয়ে। শেষ মুহূর্তে শান্তিতে গিয়েছে, কোনো কষ্ট পায়নি। তো আমরা এজন্যই কৃতজ্ঞ যে শান্তিতে গিয়েছে, বেশি কষ্ট পায়নি। আর সবার দোয়া প্রার্থনা আমরা চাচ্ছি মার জন্য। ধানমন্ডির ঈদগাহ মাঠে পাপিয়া সারোয়ারের জানাজা অনুষ্ঠিত হয়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। দাম বাড়ানোর পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত নেই। দু একটি ব্র্যান্ড ছাড়া কোনো কোম্পানি সয়াবিন তেল মিলছে না খুচরা বাজারে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, কমেছে নতুন আলুর দাম, তবে বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। মেজবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে এখনও ভোজ্য তেল সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নেই। দোকানের তাকে তাকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেল শোভা পেলেও শুধুমাত্র রাইস ব্রান তেল দিয়েই সাজিয়েছেন ভোজ্য তেলের সারি। তাও আবার সব কোম্পানির নয়, দুই একটি কোম্পানির তেল বিক্রি করছেন দোকানিরা। এ কারণে বাজেটের বাইরে বেশি দামে অনেকটা বাধ্য হয়ে এই তেল কিনছেন ভোক্তারা। সোয়াবিন তেল কম, মানে মার্কেট সাপ্লাই কম। কৃত্রিম সংকটের কারণ হিসাবে সরবরাহ প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাড়ানোর পরে আর মাল আপনার আসে নাই। আমার কার্টন 10 কার্টন, আমার দিতেছে 2 কার্টন, 1 কার্টন। 3-4 কার্টন তেল দিছে, এরপরে আজকে 2 দিন আবার তেল বন্ধ। কেন? তেল নাই। কি সমস্যা? দামে প্রতি লিটারে 8-10 টাকা বাড়াইছে, এরপরেও এখন সাপ্লাই দিচ্ছে না। তাদের নাকি হয় নাই, আরও লাগবে। লুজ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু লুজ তেলের দাম এখনো আগের মতনই আছে, কমতেছে না। ভরা মৌসুমেও চড়া দামেই সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষের। এখনো একটি ফুলকপি কিনতে গুনতে হচ্ছে 50 টাকা, বেগুনের কেজি 60 থেকে 80 টাকা। তবে নতুন আলুর দামে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন আলু দাম এখন 80 টাকা কেজি, সিম আছে 60 টাকা কেজি, শসা দেশিটা আছে 100 টাকা কেজি, হাইব্রিড আছে 60 টাকা কেজি। প্রতি মাসেই আসলে বাজেট থেকে বাজেট ক্রাইসিস হচ্ছে প্রতি মাসেই। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা বিক্রি হচ্ছে পুরোনোটা। দেশি পেঁয়াজ 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেয় খবরটা বলে দেয় যে নাম কমে গেছে, এখন তো দেয় না, বাজারেই দেয় না, সপ্তাহে দাম। একটা বান্ডেল নিয়ে ঢুকছে, এখন খালি বের হতে হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম অনেকটা। বেড়েছে সব ধরনের মাছের দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগি হলো 320 টাকা, আর ব্রয়লার মুরগি হলো 90 টাকা, 190। ব্রয়লার মুরগি একদিনে বেড়ে গেছে 10 টাকা। ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে আনতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করছে। কিরবি বলেন, আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের আলোচনায় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে উল্লেখ করছি। অন্তর্বর্তী সরকারও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে উত্তরাঞ্চলে 2 বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এই অবস্থায় নীলফামারীতে এনটিভির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারী থেকে ইয়াসির মোহাম্মদ শিথুনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কুয়াশা, কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের বেলায় ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো খুব কমই আসে। তাই দিনাজপুর, নীলফামারী সহ উত্তরের সব জেলাতেই বেড়েছে শীতের তীব্রতা। শীতের কাপড়ের জন্য কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ অবস্থায় প্রতি বছরের মতো এবারও কয়েকটি জেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। এরই অংশ হিসেবে নীলফামারীতে ডোমার পৌরসভা কার্যালয়ে এনটিভির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ। শীতে কম্বল পায়া কি উপহার হলো। এনটিভি আমাদের কম্বল দিছে, এর জন্য আমরা সবার জন্য দোয়া করি। কম্বলটা পাশি ঠান্ডা না, এত কত বুগার হয়েছে। ঠান্ডার মধ্যে কেউ আমাদেরকে কম্বল দিচ্ছে না, এত বড় লোক তারপরে কেউ দিচ্ছে না। আমাদেরকে কম্বল দিচ্ছে হলো এনটিভির লোক। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাইরুজ্জামান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই শীতের শুরুতে এনটিভি এরকম একটা উদ্যোগ নিয়েছে যে দুস্থদের বাছাই করে, বিশেষ করে 60 বয়স্কদের আপনারা বাছাই করেছেন এবং মহিলাদের বাছাই করেছেন, তাদেরকে শীতার্ত যে কম্বল দিলেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এনটিভির মতো এমন মহৎ উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আগত অতিথিরা। এনটিভি নিউজ ডেস্ক। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 78 বাংলাদেশি নাবিকরা দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন। বাংলাদেশি 78 জন নাবিক সহ 2 ফিশিং জাহাজ আইনি প্রক্রিয়ার জন্য ভারতের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলায় অবস্থান করছে। পাশাপাশি নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহাজের মালিক আব্দুল আহাদ। ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার সময় 2টি বাংলাদেশি মাছ ধরার ট্রলার সহ 78 জন মৎস্যজীবীকে আটক করে। বর্তমানে নাবিকরা জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ শহরে আছেন বলে নিশ্চিত করেছেন ভারতের ম্যারিটাইম সিকিউরিটি। রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুর বাসে যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু হচ্ছে 2 জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী 15 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে, এমন খবর উচ্ছ্বসিত এই রুটের যাত্রীরা। গতকাল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে যাচ্ছে, একজন উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারেরও অনুরোধ করেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বিএনপির অন্য নেতারা বলেন, প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার এই আয়োজন বিএনপির। চলমান সময়ে কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকে আলোচনায় কম আনতে চান উল্লেখ করে বক্তারা বলেন, সব অর্জনকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে সম্প্রতি এক উপদেষ্টার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি তো মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে
আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বিএনপি নেতারা বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার, তাই দরকার সবার ঐক্য, আর ভুল করলেই বিপদ। তারা ওয়াদা করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে, স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী করবে, আরও যেগুলো দিয়েছে আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করবে। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসঙ্গ এই কবি ও সাংবাদিক দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন। কবির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে বাংলা একাডেমির সামনে তার নামাজে জানাজা হবার কথা রয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কেমন তাবিজ করেছ সোনা, ব্যথা তো কমে না, বিষ নামে না নামে না। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, পৃথিবীতে সংসার না বেঁধেই জগৎ সংসার ছেড়ে গেলেন কষ্টের ফেরিওয়ালা প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। দীর্ঘদিন ধরেই নিজেকে রেখেছিলেন লোকচক্ষুর আড়ালে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে একটি হোস্টেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেই হোস্টেলেই থাকতেন তিনি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয় তার। তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়, তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন মিছিলের কবি হেলাল হাফিজ। লড়াইয়ে, সংগ্রাম, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ রেখে গেছেন হৃদয়ে হৃদয়ে। উনি আসলে অত্যন্ত সংবেদনশীল মানুষ। ওই যেদিন আমি জীবনে কখনো একাকে এরকম করে হসপিটালে আসিনি, ওনাকে নিয়ে যখন এলাম আমি বারডেমে, কিন্তু উনি হসপিটালে কিছুদিন থাকার পরে থাকতে চাইতেন না। আমার মনে হয় না এই শহরে উনি আর থাকার ইচ্ছাটাও তার শেষ মুহূর্তে ছিল। আলটিমেটলি নেত্রকোনায় আমাদেরও ইচ্ছা যে ওনার দাফন হোক, এবং ওনার ফ্যামিলিও যদি ওটা চায়, কারণ নেত্রকোনাতে ওনার দাফন হলে মানুষজন, ওনার ফ্যান, ওনার অনুরাগীরা ওখানে গিয়ে ওনাকে অ্যাটলিস্ট ওনার দেশের বাড়িতে সেতু বন্ধন তৈরি হবে নেত্রকোনার সাথে। শনিবার প্রেস ক্লাব ও বাংলা একাডেমিতে কবির জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়াদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের জেলা কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। কোনো অপশক্তির কাছে জামায়াতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দায়িত্ব জ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনের ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে দাঁড়ান। ২৪-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত
প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই আগস্ট স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনার নামে স্লোগান হয়, বিদেশে পালিয়ে থেকেও সমাবেশে যোগ দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর এখনও জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে চাঁদাবাজি, তদবির বাণিজ্য চলছে বলেও অভিযোগ করে বলেন, নিজ স্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। বিগত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনা উত্তরের জনপদকেও বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু হচ্ছে সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের। আবহাওয়া অফিস বলছে, ২০ তারিখের পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। নূর হোসেনের রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসে রাস্তাঘাট অনেকটাই জনশূন্য। যানবাহনও চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া গরিব মানুষ। শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নওগাঁবাসীর। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ জেঁকে বসবে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। বায়ু দূষণের কারণে দিনের বেলা কুয়াশার তীব্রতা আরও বাড়বে বলেও আশঙ্কা এই আবহাওয়াবিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।